বৌমা, নাতি নাতনির মুখ না দেখে আমরা ওপারে চলে যাব, এটাই কি তোমরা চাইতেছো? 5 বছর তো হইল, এবার একটা চিন্তা ভাবনা করো। আমাদের তো বয়স হয়েছে। শাশুড়ির কথায় একটুও মন খারাপ হয়নি, বরং সাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যতবার যাওয়ার জন্য বলেছি, ততবার সাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করে বাচ্চা নিচ্ছি না, আসল কারণ কেউ জানে না। সাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার কথা বলার ভঙ্গিতে সাফিন বুঝে নিয়েছে আমি বেশ রেগে আছি। একগাল হেসে সাফিন আমার পাশে বসে বলল, জি বেগম সাহেবা, আপনার মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য এই বৎস প্রস্তুত। শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা? আগামী মাসে। এ মাসে হাতে একদম সময় নেই গো। তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করে জানা আছে। ডাক্তারের কাছে গিয়ে বা কি হবে? কি হবে এটা তুমি জানো না? অবান্তর প্রশ্ন করো না। সাফিন চুপ করে রইল। আমি সাফিনের হাতের মধ্যে হাত গুজে দিয়ে বললাম, আমাদের নিশ্চিত হওয়ার দরকার আমরা আসলেই বাবা মা হতে পারবো কি না। যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দিবে না, এবং কেউ প্রত্যাশাও থাকবে না। আমার হাতটা চেপে ধরে সাফিন বলল, যদি সমস্যাটা আমার হয়, তবে কি তুমি আমায় ছেড়ে চলে যাবে? 5 বছরে আমাকে চিনল সাফিন। সাফিন চুপ করে তাকিয়ে রইল। আমি সাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, তুমি ছাড়া আমি, এমন কথা আমি কল্পনাও আনি না। তোমাকে খুব ভালোবাসি জুলিয়া। যদি সমস্যা আমার হয় তখন কি আসবে? আজীবন। সত্যি করে বলো তো, সমস্যা তোমার হতে পারে শুধু এই ভয়ে কি ডাক্তারের কাছে যেতে চাওনি? আমার কেন যেন মনে হয় সমস্যাটা আমারই, আর আমি তোমাকে হারাতে চাই না। এসব ভাবার কোনো দরকার নেই, চলো সামনের সপ্তাহে ডাক্তারের কাছে যাই। বাবা মা অস্থির করে উঠছেন, প্রায় আমাকে প্রশ্ন করেন। সাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায় সমস্যাটা আসলে সাফিনের নয়, আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেনি, বলেছে সম্ভাবনা রয়েছে, তবে খুব কম। কিন্তু আমি ডাক্তারকে এই কথাটাকে কেবল সান্ত্বনা হিসেবে ভাবছি। সাফিনকে নিয়ে ভয় হচ্ছে না, কিন্তু শ্বশুরবাড়ি নিয়ে চিন্তা হচ্ছে। তাদের ছেলে সমস্যা নেই জানলে নিশ্চয় তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবে। বংশধরের ধারা বহাল রাখলে নতুন সদস্য তো তারা চাইতেই পারেন। তাদের বা কী দোষ? তবে কি সাফিনের ভালোবাসা ভাগ হয়ে যাবে? ভাবতেই চোখের জোড়া ছলছলিয়ে উঠল। সাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে। এতদিন ওর চোখ জুড়ে শঙ্কা দেখেছি, আর এখন ওর চোখ জুড়ে স্বস্তি দেখছি। যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্ত পেয়েছে সাফিন। বাড়ি ফিরলাম। সাফিনকে বললাম, বাবা মাকে বিষয়টা জানানোর প্রয়োজন। সাফিন বলল, পরে জানানো যাবে। তাই আর এ নিয়ে এখন কিছু ভাবছি না। নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যেতে লাগলো, অস্থিরতা বাড়তে লাগলো। একসময় শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম। তারা বেশ চিন্তায় পড়ে গেল। আমাকে তারা পছন্দ করে, বেশ আগ্রহ সহকারে এ বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয় এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। শাশুড়িমা বললেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয় নিরাশ করবে না, তাকে ডাকো। আমিও এই কথায় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দিবেন। দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল, কিন্তু সুখবরের দেখা মিলল না। ইদানিং সাফিন বেশ দেরি করে বাড়ি ফিরে, সবসময় ব্যস্ত থাকে। সব কিছুতে যেন ওর তাড়াহুড়ো। সকালে নাস্তাটা প্রায় না করে বের হয়, অথচ আগে আমার হাতে নাস্তা দিয়ে ওর দিন শুরু হতো। জুলিয়া, অফিসের কাজের জন্য কয়েকটা দিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে। আমাকেও নিয়ে চলো না। অফিসের আরও সহকর্মীরা যাচ্ছে, তোমায় নিয়ে যেতে পারছি না, তুমি দয়া করে মন খারাপ করো না। তবে কথা দিচ্ছি, কাজ শেষ করে এসে তোমায় নিয়ে ঘুরতে যাব। তোমায় ছাড়া থাকতে খারাপ লাগবে সাফিন, অভ্যাস নেই তো। সাফিন আমায় ওর বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আমি যতই দূরে থাকি না কেন, আমার চিন্তা চেতনা জুড়ে সবসময় তুমি আছো। সাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। সাফিনকে কল করলে তেমন কথা হয় না, কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছে। টানা 5 দিন পর বাড়ি ফিরেছে সাফিন, বেশ ফুরফুরে লাগছে ওকে। ওর চোখ জুড়ে আনন্দ আর খুশি লেগে আছে। সাফিনের মুখে খুব বলল, আমায় কেন যেন মনে হচ্ছে না ও এতদিন আমার জন্য মন খারাপ করেছে, বরং কেন জানি বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সময়টা আরও ভালো কেটেছে। তারপর থেকে সাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগতো। মানুষ প্রেমে বললে যেমন তার ভেতরকার খুশি আর চেহারা ফুটে ওঠে, সাফিনের বেলাও ঠিক তেমন হচ্ছে।
হয়তো অফিসের পদোন্নতি হতে চলেছে খুব শীঘ্রই, আমাকে সারপ্রাইজ দিবে বলে হয়তো বিষয়টা লুকিয়ে রাখছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করি যেন সাফিনের মনোবাসনা পূর্ণ হয়। সাফিন প্রায় রাত করে বাড়ি ফিরে সারাদিন ফোনে ব্যস্ত থেকে বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকা, কখনো কখনো বাড়ি না ফেরা। ওর এই ব্যস্ততাগুলো আমার থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো বেমালুম ভুলে গেছে। তবে কি সাফিন তার ভেতরের দুঃখ ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চলছে? বাবা না হওয়ার দুঃখটা যে অনেকটা বড় একটা যন্ত্রণা। কেটে গেছে সময় বিষণ্ণতা, সাফিনকে কাছে পাই খুব কম। দিনরাত খেটে চলেছে অফিসের পিছনে। এত কষ্ট করে কি লাভ? কি হবে এত টাকা দিয়ে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। বৌমা, সাফিন বাড়ি ফিরেছে? না মা, আজ মনে হয় ফিরবে না। কি যে হয়েছে ছেলেটার, নিজের দিকে খেয়াল নেয়টা একটু। চুপ করে বসে রইলাম। সাফিনকে কল করে দেখি নাম্বার বন্ধ, অন্ধকার গিলে খাচ্ছে আমায়। এখন যেন একা থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। পরদিন সকালে সাফিনের ফোনে জানায় অফিসের কাজে 7 দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছে, সঙ্গে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, ব্যাগ গুছিয়ে রাখবো, এসে নিয়ে যাবে? দরকার হবে না, ওখানে গিয়ে ব্যবস্থা করে নেব। শেষ কবে সাফিন ফোনে আমার সাথে একটু সময় নিয়ে কথা বলেছে আমি একদম ভুলে গেছি। ব্যস্ততার অজুহাতে আমি তাকে সামলে নিচ্ছি। 5 দিন পেরিয়ে গেল, সাফিন আমাকে একবারের জন্য মনে করেনি। আমি ফোনও করলেও কথা বলার যেন তার সময় নেই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম সাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়িমাকে সঙ্গে নিয়ে বের হলাম। ডাক্তার বললেন পরের দিন এসে টেস্টের রিপোর্ট নিয়ে যেতে। ডাক্তার ওখান থেকে বের হয়ে আমি আর আমার শাশুড়ি কেনাকাটার উদ্দেশ্যে শপিং মলে এলাম। হঠাৎ সাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। কুশল বিনিময় শেষে জিজ্ঞাসা করলাম, কবে এলেন চট্টগ্রাম থেকে? আমার কথায় আরিফ সাহেব বিস্মিত হলেন। চট্টগ্রাম তো যাইনি ভাবি। কেন, আপনি আর আপনার সাফিন ভাই কয়েকদিন আগেই তো চট্টগ্রামে গেলেন অফিসের কাছে। সাফিন তো এখনো ফিরিনি। কি বলেন ভাবি, সাফিন ভাই তো 7 দিনের জন্য ছুটি নিয়েছে অফিস থেকে। আমার চোখ কপালে উঠল। সাফিন আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না? আরিফ সাহেব, হয়তো কোথাও ভুল হচ্ছে। সাফিন এর আগে একবার অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছে। ভাবি, আপনার কোথাও ভুল হচ্ছে। সাফিন ভাইকে কিংবা আমাকে কখনো অফিসের ঢাকার বাইরে কোথাও পাঠায়নি। মাথা ঘুরে এলো আমার। সাফিন তাহলে মিথ্যে বলছে? আমার সন্দেহ, কিন্তু কেন? সন্দেহের কাঁটা বইছে মস্তিষ্কের জুড়ে। শরীরটা আরও খারাপ লাগছে। নিজেকে সামলে অপেক্ষা করতে লাগলাম সাফিন ফেরার। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট গিয়ে জানতে পারলাম সত্যি এবার আমি মা হতে চলছি। মুহূর্তে যেন মন খারাপ দূর হয়ে গেল। খুশিতে চোখে জল জমে গেল। আগামীকাল সাফিন বাড়ি ফিরবে, তখন ওকে এই খুশির খবরটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয় খুশি হবে। আমাদের মধ্যকার সব দূরত্ব ঘুচবে এবার। ভাবতে আনন্দের জন্য বেড়ে দ্বিগুণ হচ্ছে। পরদিন সাফিন বাড়ি ফেরে। সাফিনের চালচলন সবাই আমার কাছে সন্দেহজনক লাগে, যেন এ অন্য সাফিন, আমার সাফিন নয়। বারবার মনে হয় সাফিন কিছু লুকাচ্ছে। এদিকে খবর জানানোর আগে ভেতরে ভেতরে ছটপট করেই চলছি, কিন্তু সঠিক সময়টা যেন পাচ্ছিই না। সাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নিই। এত বছর আমি কখনোই ওর ফোন এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার সাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে মনে প্রার্থনা করে চলছি যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। মেসেজ বক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা মেসেজ পড়ে চলছি। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। সাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না, তাই ফোনের একটা ফোন কল মেসেজও ডিলিট করেনি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না সাফিন অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে সাফিন ওর সময়গুলো অন্য কারোর সঙ্গে কাটিয়েছে। সাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখে আঁতকে উঠলো। আমার চোখ ভিজে জল গড়াচ্ছে। সাফিন অপরাধীর মতো চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জল মুছে প্রশ্ন করলাম, বিয়ে করছো নাকি শুধু সময় কাটিয়েছো? সাফিন নিচু করে উত্তর দিল, সাফিন, বিয়ে করেছি। তুমি অনুমতি দিলে এ বাড়িতে নিয়ে আসবো। তীরের মতো বিঁধল কথাটা বুকের মধ্যে। এই সাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে গেছি। আমি মা হতে পারবো না বলে কি এমনটা করেছে, নাকি আরও কারণ? জুলিয়া, আমাকে ভুল বোঝো না। সবারই তো বাবা হওয়ার ইচ্ছা থাকে। সবার মা হতে বুঝি ইচ্ছে না করে সাফিন? অথচ তুমি আমাকে একসময় হারানোর ভয় পেতে, কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা করে কী লাভ হতো? লাভ হতো কেন? চোখ টলমল করে উঠল জলের। ভেতরের যন্ত্রণা ছটফট করছে, ভাঙচুর হচ্ছে ভেতরে জুড়ে। তুমি তোমার স্ত্রীকে এ বাড়িতে নিয়ে আসতে পারো। কথাটা বলে ওয়াশরুমের পানির ট্যাপটা ছেড়ে হাউমাউ করে কাদার শব্দ আর বাইরে বের হচ্ছে না। এ কষ্ট কোনো সান্ত্বনায় আটকাতে পারবে না।
চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি সাফিন বাসা থেকে বেরিয়ে গেছে। নিজের সব কিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। শাশুড়ি ও শ্বশুর বারবার প্রশ্ন করে চলছেন, কি হয়েছে বৌমা, কেন এমন করছো, কোথায় যাচ্ছ? শান্ত গলায় বললাম, বাড়িতে আপনার নতুন বৌমা আসছে আর পুরাতন বিদায় নিচ্ছে। ডাক্তার থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, এটা আপনার ছেলেকে দিবেন, বলবেন তার বিয়েতে এটা আমার প্রথম উপহার। আর দ্বিতীয় উপহারটা, কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্বাধীনভাবে সংসারটা করতে পারে। শাশুড়ি আমাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন। আমার সামনে সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গিয়েছি। আমার শত কষ্টের মাঝে যে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে, তাকেই ঘিরেই তো এখন আমার আগামী। আমাকে দেখতে মা চোখ বড় বড় করে বলল, তুই এই সময়ে? আমি কোনো উত্তর না দিয়ে বাসার ভিতরে ঢুকে পড়লাম। মা আবার প্রশ্ন করলেন, কিরে একা এলি, জামাইকে সাথে নিয়ে আসতে পারলি না কেন? বিয়ের পর কি জামাই ছাড়া মেয়েরা একা তার বাবার বাড়ি আসতে পারে না? নিষেধাজ্ঞা আছে নাকি? বেশ কড়া মেজাজে বললাম, না, তা হবে কেন, এমনি বললাম। তা এবার কি কিছুদিন থাকবি নাকি খানিক পরে যাই যাই শুরু করবি? মায়ের নরম স্বর শুনে বললাম, চিন্তা করো না, আমি আর ও বাড়ি ফিরবো না, একেবারেই চলে এসেছি। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি শান্ত গলায় বললাম, ঠিকই শুনেছো তুমি, আর হ্যাঁ, আমি তোমাদের আদরের জামাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? কী সব বকছিস, কি হয়েছে? অমন কথা মুখে আনলি কেন হঠাৎ? ঝগড়া করে চলে এসেছিস? আমি ঠান্ডা মেজাজে উত্তর দিলাম, এত প্রশ্নের জবাব এখন দিতে পারবো না, খিদে পেয়েছে, খেতে দাও। মা আমার অদ্ভুত আচরণে বেশ বিস্মিত হচ্ছেন, তা তার চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে। আমি আপাতত সেটা নিয়ে ভাবছি না। আপাতত নিজের ভেতরে বেড়ে ওঠা জীবনটা ছাড়া আর কাউকে নিয়ে ভাবছি না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিলাম। ভেতরে ছটপট করা হাজারো যন্ত্রণা ঘুম পাড়াতে গিয়ে নিজের একটা দীর্ঘ ঘুমের খুব প্রয়োজন অনুভব করলাম। ঘুম থেকে উঠে মায়ের ভেজা চোখ জোড়া দেখে বুঝতে অসুবিধা হলো না যে মায়ের কানে এতক্ষণে সব ঘটনা পৌঁছে গেছে। আমাকে ড্রয়িংয়ে আসতে দেখে মা বলে উঠলেন, জামাই এমন একটা কাজ করতে পারলো? মায়ের কাতর গলা শুনে ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। কষ্টগুলোকে থামিয়ে নিজেকে সামলে নিয়ে বললাম, মানুষের উপর দেখে বোঝা, ভেতর খবর বোঝা আসলেই খুব কঠিন জিনিস মা। কিছু কিছু মানুষ খুব চালাক হয়, সূক্ষ্ম অভিনয় করে তারা। তাদের ভেতরে খবর ঢেকে রাখতে খুব পারদর্শী, চমৎকার অভিনয় জানে তারা। মায়ের গাল বেয়ে পানি নামছে। আমি টলমল চোখে তাকিয়ে বললাম, আমাদের তোমাদের জামাই একজন চমৎকার অভিনেতা মা। মা চুপ করে রইলেন, তারপর জিজ্ঞাসা করলেন, তুই নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি মায়ের হাতের মধ্যে হাত গুজে দিয়ে মুচকি হেসে বললাম, সত্যি মা, তুমি নানি হতে যাচ্ছ। মায়ের দুঃখ ভরা কান্না এবার খুশির ছিটে দেখতে পেলাম। সন্ধ্যায় ব্যালকনিতে চুপচাপ বসে আছি, এমন সময় ছোট্ট বোন লায়লা এসে পাশে দাঁড়ায়। বান্ধবীর বিয়ে কেমন খেয়েছিস? আমার প্রশ্নের উত্তরে লায়লা বলে, ভালো, তবে তুই এসেছিস জানলে আরো আগে চলে আসতাম। আমাকে চুপ থাকতে দেখে নায়লা প্রশ্ন করলো, আপা, দুলাভাই কি সত্যি আর একটা বিয়ে করেছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, সাফিন বিয়ে করেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলো না মানুষটা? আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, অপেক্ষা না করে ভালোই করেছে বোধহয়। অপেক্ষা করলে ওর ভিতরকার চিন্তা চেতনা সম্পর্কে কখনোই আমার জানা হতো না। দুলাভাই কি জানে যে তুই মা হতে চলেছিস? এখন জানে কিনা জানি না। তোর জানতে ইচ্ছে করে না এই খবরটা জানার পর তার রিয়াকশন কি? না, একদমই ইচ্ছে করে না ওর বিষয়ে কিছু জানতে। তুই আসার পর কল দিয়েছিল? ফোন বন্ধ, দিলেও জানতে পারবো না। রাতে মুঠোফোনটা চালু করতেই দেখি সাফিনের ফোন কল। বেশ কয়েকবার কেটে দেওয়ার পরে বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। জুলিয়া, আমি তোমাকে নিতে আসি। ভেবে পাচ্ছি না কোন মুখ নিয়ে কথাটা বললে তুমি। খানিক চুপ করে থাকার পর সাফিন বলল, এই সংসার তো তোমারই জুলিয়া, বাবা মা তোমাকে খুব ভালোবাসে, তুমি তো জানো। এ সংসার এখন আর আমার না। আর যার ভালোবাসার খুব প্রয়োজন, সেই যখন ভালোবেসে নেই, তখন অন্য কারো ভালোবাসা আর প্রয়োজন নেই। আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে একটাবার। সাফিনকে থামিয়ে বললাম, সন্তানের বাবা হবে শুনে এখন মনে হচ্ছে সব ভুল করেছে, অথচ খবরটা জানার আগেও ভাবতে সব ঠিক। সব যদি বাচ্চা হওয়া আর না হওয়ার উপরেই ধার্য হয়, তাহলে আমার প্রতি তোমার অনুভূতি আসলে কোথায়? সাফিন চুপ করে রইল। আমি বললাম, ডিভোর্স পেপার তোমার হাতে খুব শীঘ্রই পেয়ে যাবে, তুমি নিশ্চিন্তে সংসার করতে পারো। আরেকবার কি ভেবে দেখবে জুলিয়া, তোমাকে আমার জীবনে আর প্রয়োজন নেই সাফিন। তোমার মতো মানুষেরা আমার জীবন থেকে সরে গেলেই বরং আমি ভালো থাকবো। বিশ্বাস ভেঙে দিয়েছো তুমি, সম্পর্কটা আর কখনো জোড়া লাগবে না সাফিন। সাফিন আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা সুইচ অফ করে দিলাম। এই মুহূর্তে হাউমাউ করে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। নাইলা পাশে এসে বসলো।
আপা, কষ্ট হচ্ছে তোর? কান্না চাপায় গলায় বললাম, যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে তার জন্য কষ্ট পাওয়া একদম উচিত হচ্ছে না। কিন্তু তবুও খুব কষ্ট হচ্ছে রে। মায়ের কাছ থেকে জানতে পারলাম সাফিনের বাবা মা সব ঠিক করে নেওয়ার চেষ্টা চালাতে চাইছেন। মাকে বললাম তাদেরকে অযথা কষ্ট করতে বারণ করো। ভেতরে বড় হচ্ছে জীবন, পুত্র নাকি কন্যা জানতে ইচ্ছে করছে না, একটা সুস্থ জীবন আসুক, এটাই এখন একমাত্র প্রার্থনা। নায়লা এসে খবর দিল, জানিস আপা, দুলাভাই নাকি তার নতুন বউকে বাড়িতে এনেছে। উকিল সাহেব বলেছে বাচ্চা জন্মের পরেই ডিভোর্স কার্যকর হবে। তাই এই অপেক্ষা। তার মানে এই যে আমি এখনো মন থেকে সাফিনকে স্বামী ভাবি, সুতরাং আর কখনো ওকে দুলাভাই বলবি না। নায়লা মাথা নেড়ে বলল, মনে থাকবে আমার। তুই খবর জানলি কি করে? সাফিন ভাই আর কাজিন আমার ভার্সিটিতে পড়ে। ও হ্যাঁ, মনে ছিল না তো সে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে উঁচু পেটটার দিকে তাকিয়ে বাচ্চার সঙ্গে কথা বলি আমি। মনের সব জমানো কথা আমি আমার অনাগত সন্তানের সঙ্গে বলা বলি করে মনটাকে হালকা রাখার চেষ্টা চালাই। মায়ের মধ্যে সাফিনের বাবা মায়ের মধ্যে মুঠোফোনের আমার খোঁজ খবর রাখার চেষ্টা করেন। তাদের মাধ্যমে খবর জানতে পারি সাফিনের স্ত্রী গর্ভবতী। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি আগেই। সাফিন এখনও স্বাক্ষর করে কাগজটা পাঠায়নি। তবে ডিভোর্সের বিষয়ে আপত্তি জানিয়ে সাফিন আমার সঙ্গে একবার যোগাযোগের চেষ্টা করেনি। একবারের জন্য আমাকে দেখতে আসেনি এ বাড়িতে। আমি নিশ্চিন্ত, অপরাধবোধের তাড়নায় নয়। সাফিন নতুন সংসার আর তার নতুন জীবনের কারণে আমার মুখোমুখি হতে চায়নি। সে ডুবে গেছে নতুন স্বপ্নে, নতুন করে। সেখানে আমার কোনো অস্তিত্ব নেই। সাফিনের মনে আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা আর অবশিষ্ট নেই যে, সে কথা আমি জানি। তবে ডিভোর্সের পেপারটা এখনো কেন ঝুলিয়ে রেখেছে এটা জানি না। ওর স্বাক্ষর আর বাচ্চা জন্মানোর জন্য আমার এখন অপেক্ষা। সামনের দিনগুলি আমি শান্তিতে আমার সন্তানের সাথে কাটিয়ে দিতে চাই। সেখানে সাফির নামের ওই মানুষটার কোনো প্রয়োজন নেই। প্রচণ্ড ব্যথা উঠলে বাবা মা আমায় হাসপাতালে নিয়ে যায়। এখানে জন্ম নেয় যমজ বাচ্চা। কি ফুটফুটে দেখতে দুটো সন্তান। নায়লা ওদের মুখের দিকে তাকিয়ে বলল, মেয়েটা দেখতে একদম তোর মতো হয়েছে আপা, আর ছেলেটা দেখতে সাফি। ওকে থামিয়ে দিয়ে দিলাম। বললাম, কার মতো হয়েছে এটা বিশ্লেষণের প্রয়োজন নেই, সুস্থ হয়েছে এটাই সব থেকে খুশি। সন্তান হওয়ার খবর পৌঁছে যায় সাফিনদের বাড়িতেও। ও বাড়ি থেকে সাফিনের বাবা মা আসতে চাইলে বাবা বারণ করে দিল। সাফিন একবারের জন্য আর যোগাযোগ করেনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পারি সাফিনের তরফ থেকে স্বাক্ষর করা হয়েছে ডিভোর্স পেপারটা আর আমার বাসায় পৌঁছে গিয়েছে। হতে পারে এটা সাফিনের তরফ থেকে আমার বাচ্চার জন্য উপহার। আমার দুই বাচ্চার মা হওয়া। আমাদের পুরোপুরি ডিভোর্স হয়ে যাওয়ার নিয়ে সাফিনের কোনো অনুভূতি আমি জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি। হয়তো ডিভোর্সে খুশি হয়েছে, আর সন্তান তো তার ঘরেও আসবে। তাই হয়তো এই সন্তান নিয়ে তার কোনো মাথা ব্যথা আমি টের পাইনি। মা হতাশ গলায় বলল, জামাইটা এত নিষ্ঠুর, আগে কখনো চিন্তা করিনি। সে তার তোমাদের আদরের জামাই নেই মা। মা ক্ষোভ প্রকাশ করে বললেন, আমার না হয় আত্মীয়র তালিকা থেকে বাদ পড়েছি, কিন্তু সন্তান দুটোর খবর তো তার উচিত ছিল। মাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওসব কথা বরং ভুলে যাও। আমাদের সন্তানের পাশে আমি আছি। মা হয়ে আমি থাকবো, আর বাবা হয়েও। ভেতরে যতই কষ্ট থাকুক, সন্তানের মুখের দিকে তাকালে এই সব ভুলে যাই। সুন্দর দুটি মুখ, এদের নিয়েই আমার বাকি জীবনটা সুন্দরভাবে কেটে যাবে আমার বিশ্বাস। ও বাড়ির লোকেদের সাথে এখন আর যোগাযোগ হয় না। মাসখানেক পর নায়লার খবর জানায় সাফিনের স্ত্রী খুব অসুস্থ হয়েছে পড়েছেন। বাচ্চাটা মারা গিয়েছে, ডাক্তার বলেছে সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু তিনি আর কখনোই মা হতে পারবেন না। আল্লাহ তাল্লাহ বিচার কি না, সেসব যুক্তিতর্কে যাব না। তবে খবরটা শুনে খুশি হয়নি মোটেও। সাফিনের প্রতি অনেক রাগ, ক্ষোভ, অভিমান ছিল। তাই বলে অভিশাপ দেয়নি তাকে কখনো, প্রমাণটা সত্যি প্রত্যাশা করিনি আমি। বাচ্চাটা বড় হয়ে উঠেছে। আমি অতীতকে চাপা দিয়ে দিন পার করেছি। জীবনে অনেক না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও যা পেয়েছি তা দিয়ে শূন্যতা ভরাট করতে সক্ষম হয়েছি, এটাই সফলতা আমার। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ ৬ ঋতু নিয়ে কেটে গেল বেশ কয়েকটা বছর। আমি এখন একটা স্কুলে বাচ্চাদের পড়াই। সবথেকে পরিচয়, আমি ২ সন্তানের মা। সারাদিন ক্লান্তি হয়ে যখন আমার বাচ্চারা আম্মু বলে ডাক দেয়, স্কুল শেষ করে বের হতেই মনে পড়ল ফোনটা সাইলেন্ট করে রেখেছি ঘন্টাখানেক আগে। কেউ কল করেছে কিনা চেক করতে দেখি নায়লা মা আর নায়লার স্বামীর নাম্বার থেকে বেশ কয়েকটা ফোন কল জমা পড়েছে। ভেতরটা আটকে উঠল। নায়লাকে কল করলে একটা হাসপাতালের ঠিকানা দিয়ে বলল জরুরি পৌঁছাতে। কার কি হয়েছে আমি কিছু জানি না। মনের মধ্যে অজানা ভয় কুড়ি খাচ্ছে। আমি তাড়াতাড়ি ছুটলাম হাসপাতালের উদ্দেশ্যে। ওখানটায় পৌঁছানো জানতে পারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে মা বাচ্চাদের নিয়ে অ্যাক্সিডেন্ট করছে। মাথায় বাজ পড়ল। মায়ের অবস্থা ভালো, কিন্তু বাচ্চাদের রক্তের প্রয়োজন। এবি
এবি নেগেটিভ গ্রুপের রক্তের কাউকে এই মুহূর্তে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাচ্চাদের কাছে যেতেও বারণ করেছে ডাক্তার। ভেতরটা ছটফট করছে, চারিদিক অন্ধকার মনে হচ্ছে। আমি কুল কিনারেহীন হয়ে আল্লাহ তাল্লাহকে স্মরণ করে চালাচ্ছি। নায়লা আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। খানিক বাদে নায়লার স্বামী এসে জানায়, আপা দুশ্চিন্তার কারণ নাই, এক ভদ্রলোক পাওয়া গেছে, তিনি রক্ত দিতে রাজি হয়েছেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলাম, রক্ত কি দেওয়া হয়ে গেছে? এতক্ষণে বোধহয় দেওয়া হয়ে গেছে। আমি কি এখন বাচ্চাদের সাথে দেখা করতে পারি? হ্যাঁ, আমার সঙ্গে চলেন। মায়ের পাশ থেকে উঠে গিয়ে দেখি আমি আর নাইলা বাচ্চাদের রুমে। রুমে পা দিতে গেলেই এক ভদ্রলোক বাচ্চাদের বিছানায় বসে আছেন। আপা ইনি রক্ত দিয়েছেন। নায়লার স্বামী আমাকে কথাটা বলতে ভদ্রলোক পিছনে ঘুরিয়ে আমার মুখের দিকে তাকালেন। আমি হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীরটা যেন অবশ হয়ে আসছে। নায়লা পাশ থেকে আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। আমাকে ইঙ্গিত করে নায়লার স্বামী ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, তিনি হলেন বাচ্চাদের মা। সাফিন আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছে। আমি কোনো কথা বলার পরিস্থিতি নাই। সাফিনকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা বুঝে উঠতে পারছি না। তবে এই মুহূর্তে আমার আবারও একবার মনে পড়ে গেল, আমার বাচ্চাদের শরীরে তাদের বাবা সাফিনের রক্ত বইছে। আমি হাজারো চাইলে বাচ্চাদের থেকে তার বাবাকে দূরে রাখতে পারবো কিনা জানি না। আগামীতে বাচ্চারা তার বাবার কাছে ঠিক কতটা কাছে পৌঁছাবে যাবে তাও জানি না। শুধু জানি বাচ্চাদের পাশে তাদের বাবার ছায়া হয়ে কেবল আমি থাকার চেষ্টা করব। যেখানে সাফিন কখনো মেনে নিতে পারবে না, তবু ভয় হয়। আগামী নিয়ে ভয় হয়। সাফিনের চোখ দুটো টলমল করছে জল। আমার দু চোখ জেগে উঠছে পুরাতন যত ক্ষোভ। সময় পেরিয়ে গেছে অনেকটা, তাই বলে ভেতরকার জমাট বাঁধা কষ্টগুলোর কথা ভুলে যায়নি, যেতে পারি না। মানুষ সুখের যতটা না শক্ত করে মনে রাখে, তার থেকে হাজার গুণ বেশি মনে রাখে রাগে দুঃখের কথা। 10 দিন যে মানুষটা ভালোবেসেছিল তার কথা অতটা মনে থাকে না, কিন্তু একদিন যে মানুষটা কষ্ট দিয়েছিল সেই মানুষটার কথা কখনো মন থেকে সরে না। তবুও তার ভেতরের অনুভূতিকে স্তব্ধ রেখে ভদ্রতা রক্ষাটা এই মুহূর্তে দরকারি মনে হলো। আমরা সম্পূর্ণ অপরিচিত মানুষের দৃষ্টিতে সাফিনের দিকে তাকিয়ে বললাম, আমার সন্তানদের রক্ত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। আমার কথা সাবিন বিব্রত বোধটা টের পেলাম সহজে। সাবিন নিচের দিকে তাকিয়ে জবাব দিল, মানুষ তো মানুষের পাশে থাকবে, এটাই স্বাভাবিক। এই কথার প্রেক্ষিতে অনেক কিছু বলতে যাচ্ছে মন। মন মানছে সাফিনকে আচ্ছা মতো অপমান করে দিই কথার ভাঁজে, কিন্তু নিজেকে থামালাম। সাফিন আমার কাছে অপরিচিত মানুষের একজন, আর তার কোনো গুরুত্ব নেই আমার জীবনে। তাই অতীতের সব হিসেব নিকেশ স্থগিত করে বললাম, আমার মনে হয় আপনার এখন বিশ্রাম নেওয়া দরকার। আপনি চাইলে এখন বাসায় চলে গিয়ে বিশ্রাম নিতে পারেন। সাফিন বুঝতে অসুবিধা না হয় যে আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য কথাটা বলেছি, তাই আর কথা বাড়ায় না। নায়লার স্বামী মুহিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সাফিন। আমি বাচ্চাদের পাশে গিয়ে বসি। নায়লা প্রশ্ন করে মুহিতকে, সাফিন ভাইয়াকে পেলে কোথায় তুমি? মুহিত অবাক স্বরে প্রশ্ন করে, তাকে তুমি চিনতে পেরেছো? তিনিই তো বাচ্চাদের বা। আমি তাকিয়ে পড়ায় না, লাইনটা শেষ করতে পারল না নায়লা। নায়লার দিকে তাকিয়ে মুহিত ইশারা করলো। নায়লা হ্যাঁ সূচক মাথা নাড়াতে মুহিতের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়লো। চাপা স্বরে বলল, হায় আল্লাহ, আমি কিনা শেষমেশ তাকেই খুঁজে পেলাম। কোথায় পেয়েছিলেন? তার স্ত্রীকে ডাক্তারের কাছে এনেছিলেন। আমি হন্যে হয়ে রক্ত খুঁজছি। এখানকার কয়েকজন নার্সকে বলে রেখেছিলাম। একজন এসে জানালো এক ভদ্রলোককে তিনি খুঁজে পেয়েছেন। নাটক, সিনেমা আর গল্পে এরকম কাহিনী লেখা হয়, বাস্তবে তাহলে এমনটাই ঘটে? নায়লার কথায় মুহিত হেসে জবাব দিল, ঘটল তো। ওদের কথায় বাস্তবে পাল্টে দিতে জিজ্ঞাসা করলাম, আমরা কবে বাসায় যেতে পারবো? ডাক্তার কিছু বলেছে? এখনো জিজ্ঞাসা করা হয়নি, আমি জেনে আসছি। কথাটা বলে মুহিত চলে গেল। নায়লাকে বললাম, মাকে একবার দেখে আয়। বাবা মারা যাওয়ার পর থেকে মা খুব একা হয়ে পড়েছে। নায়লাও বিয়ে করে মুহিতের সাথে আলাদা বাসা নিয়ে থাকে। মায়ের সঙ্গ বলতে আমি আর আমার 2 সন্তান। বাচ্চাদের পাশে চুপচাপ বসে আছি, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। অতীতের কথা ভেবে নয়, বাচ্চাদের কথা ভেবে। আজ যদি ভয়ঙ্কর কিছু ঘটে যেত, আমি তাহলে বোধহয় বেঁচে থাকার সমস্ত আশা হারিয়েই ফেলতাম। বাচ্চা ছাড়া আমি আমাকে এক মুহূর্তের জন্য ভাবতে পারি না। বাচ্চারা সুস্থ হয়ে উঠেছে, আগামীকাল বাসায় যেতে পারবো বলে জানায় ডাক্তার। মাকে নিয়ে নায়লা বাসায় চলে গেছে গত পরশু। অফিস শেষে মহিদ এসে খোঁজ খবর নিয়ে যায় রোজ। নায়লার জন্য এমন চমৎকার একটা ছেলে পেয়ে আমি আর মা ভীষণ খুশি। ওদের আজীবন এমন সুন্দর থাকুক, মাঝপথের রং না বদলাক, এমনটা কামনা করি। আমি চাই না আমার জীবনের প্রতিচ্ছতি কারো জীবনে ঘটুক। সন্ধ্যায় আচমকা সাবিন এসে হাজির, 2 হাতে বাচ্চাদের জন্য এক গাদা খাবার দাবার। ওর মুখটা দেখতে হঠাৎ
মেজাজটা বিগড়ে যেতে শুরু করলো। বাচ্চাদের সামনে কড়া মেজাজে দমন করে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে হলো সাফিনের সঙ্গে। বাচ্চারা প্রশ্ন করলো, মা ইনি কে, কি হন আমাদের? সাফিন আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ইতস্তত বোধ না করে চটজলদি বলে উঠলাম, উনি তোমার একটা আঙ্কেল। তোমরা যখন অসুস্থ ছিলে তিনি তখন তোমাদেরকে রক্ত দিয়েছিলেন। বাচ্চারা হাসি মুখে ধন্যবাদ জানালো সাফিনকে। আমার সঙ্গে আর সাফিনের কথা জমানোর সুযোগ হয়নি। বাচ্চাদের সঙ্গে খোশ গল্প শুরু করে এই মুহিত চলে এলো। রুমের মধ্যে আমার দম বন্ধ লাগছিল। মুহিত চলে এলে স্বস্তি পেলাম। রুম ছেড়ে বের হয়ে বাইরে দাঁড়ালাম। ভেতরে গল্প চলছে সাফিনের সঙ্গে সকলের। আমি একটু সামনের দিকে হেঁটিয়ে গেলাম। হাসপাতালে নানান ধরনের মানুষের আগমন ঘটে। হরেক মানুষের হরেক সমস্যা। দুঃখ যন্ত্রণা দেখে নিজের কষ্ট কখনোই যে শীতল হয়ে গেছে টেরই পাইনি। আইসিইউ থেকে লাশ বের করে স্বজনরা নিয়ে যাচ্ছে আর হাউমাউ করে কেঁদে চলছে। এমন দৃশ্য চোখের পানি এনে দিল। চোখের পানি মুছে বাচ্চাদের রুমের দিকে এগিয়ে যেতে দেখি সাফিন এদিকে আসছে। আমিও দেখে না দেখার অভিনয় করে পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে সাফিন সামনে এসে বলল, তুমি কি একটু সময় নিতে পারি? আমাকে একটু সময় দেওয়ার জন্য জোর অনুরোধ রইল। মন থেকে সম্মতি না পেলেও বললাম, হ্যাঁ বলুন। এখানে তো অনেক লোক, আমরা একটু কি ওই দিকটায় গিয়ে দাঁড়াতে পারি? সাফিনের ইশারা করা দিকে তাকাতেই দেখি ওদিকটায় লোকজন বেশ কম। আমি শান্ত গলায় বললাম, চলুন। আমি সাফিনের পাশাপাশি দাঁড়িয়ে আছি। পেছন কেটে গেছে কতগুলো বছর। সাফিনের আচরণে বুঝতে কষ্ট হয়নি। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর নেই। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, জি এবার বলুন, কেমন আছো তুমি? সাফিনের এই নরম গলার প্রশ্ন শুনে অন্য কেউ হয়তো আবেগী হয়ে পড়তো, কিন্তু আমার বিন্দু পরিমাণে আবেগ তৈরি হয়নি ভিতরে, বরং স্বরটা শক্ত হয়ে উঠল। আমার বাচ্চাদেরকে রক্ত দিয়েছিলেন আপনি, শুধু এই ভদ্রতার কারণেই আপনার সঙ্গে এখানটায় দাঁড়িয়ে আছি। জরুরি কিছু বলার থাকলে বলেন। আমাকে বাচ্চাদের কাছে জেনে যেতে হবে, ওরা আমায় খুঁজছে। বাচ্চারা তোমায় অনেক ভালোবাসে। অবশ্যই আমার বাচ্চারা আমাকেই তো ভালোবাসবে। আর বিয়ে করনি? প্রশ্নটা শুনে সাপিনের দিকে তাকাতেই সাপিন চোখ সরিয়ে নিল। কড়া মেজাজ যে বললাম, বুঝেছি, আপনার আসলে বলার মতো জরুরি কিছু নেই। আর এখানে আমি ব্যক্তিগত প্যাচাল পাড়ার জন্য আসিনি। কথাটা বলে রুমের উদ্দেশ্যে পা বাড়াতে সাপিন বলল, জুলিয়া, আমি জানি তুমি আমায় ঘৃণা করো, অনেক রাগ জমে আছে আমার প্রতি। আমি পেছন ঘুরে তাকিয়ে বললাম, আপনার কাছে এটাই কি স্বাভাবিক মনে হচ্ছে না? খানিক চুপ করে থেকে সাফিন উত্তর দেয়, হ্যাঁ, আমি অনেকবার অন্যায় করেছি তোমার সঙ্গে, কষ্ট দিয়েছি তোমায়, যা করেছি সব ভুল। কিন্তু তাই বলে তোমায় যে আমি কখনো ভালোবাসিনি তা কিন্তু নয়। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা বিষের যে প্রবাদটা, ওটা বোধহয় আপনি ভুলেই গিয়েছিলেন। আর এখন আপনার সঙ্গে পুরাতন স্মৃতি ঘাটার সময় আর সম্পর্ক কোনোটাই আমার নেই। কিন্তু তবুও কি তুমি অস্বীকার করতে পারবে যে তোমার বাচ্চাদের বাবা কিন্তু আমি? কথাটা শোনা মাত্র ভেতরের ক্রোধের আগুন ফুলকি ছিটে উঠল। গলা ফাটিয়ে বললাম, এই প্রশ্ন করতে আপনার লজ্জা হওয়া উচিত ছিল। আমার রাগাত্ম স্বরে আশেপাশে কয়েকজন আমার দিকে তাকিয়ে পড়ল। সাপিন চুপ করে রইল। আমি চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বললাম, আমার বাচ্চাদের দিকে নজর দিবেন না। ওরা আমার সন্তান। ওদের আর আমার মাঝে আপনার অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। সাফিন করুণ গলায় জিজ্ঞাসা করলো, তাহলে আমার সন্তানরা কি কখনোই আমার কথা আর কি তাদের বাবার কথা জানতে পারবে না? একটা কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি। সন্তানরা কেবল আমার। ওদের বাবাও আমি, মাও আমি। কেবল জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমন এত সস্তায় বাবাও হওয়া যায় না। বাবা হতে গেলে বাবার দায়িত্ব পালন করতে লাগে। আপনি কী কী দায়িত্ব পালন করেছেন সেটা হিসাব করতে যাব না। সেটা আপনিও ভালো করে জানেন আর আমিও জানি। সাপিন মাথা নিচু করে বলল, আমি আমার সমস্ত ভুল শুধরে নিয়ে সব আগের মতো করে নিতে পারবো না জানি। অন্তত একজন বাবা হিসাবে নিজেকে প্রমাণ করার সুযোগ চাই তোমার কাছে। দয়া করে আমার বাচ্চাদের সাথে যোগাযোগের একটা রাস্তা খোলা রাখো তুমি। ধিক্কার ভরা স্বর নিয়ে বললাম, আমি অন্তত দুঃখিত। আমি আপনার জন্য কখনো কিছু করতে পারবো না, করতেও চাই না। সাপিনের চোখ ছলছল করেছে জল। কাতর গলায় বলল, আমি আমার বাচ্চাদের মুখগুলো দেখেছি, ওদের সঙ্গে সময় কাটিয়েছি, ওদেরকে হাসতে দেখেছি। কি নিষ্পাপ দুটো মুখ। আমি ওদেরকে ভালোবেসে ফেলছি জুলিয়া। ভালোবাসায় নিজের মধ্যে চেপে রাখুন। ওসব কখনোই আমাকে কিংবা আমার সন্তানকে বলতে আসবেন না। আমাদের তিনজনের জীবনে আপনি কেউ না। কথাটা বলে দ্রুত পা ফেলে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে সাফিন দাঁড়িয়ে আছে। কতটা চোখের পানি ফেলছে জানি না, কখনো এসব জানতেও চাইনি। আমি সাফিনকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি। এমন একটা মানুষের আমার কাছে, আমার বাচ্চাদের কাছে বাবা হয়ে উঠবে, এ আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি আমার সন্তানের কাছে আর কখনোই ওকে ঘেঁচতে দিব না। রক্ত দিয়েছে এই এই জন্যই যতটুকু ভদ্রতা প্রয়োজন ছিল
করার চেষ্টা করেছি, আর সম্ভব নয় কিছু করা। আমি আমার সন্তানদের আমার থেকে একটু দূরে সরে যেতেই দিব না। মা, কোথায় ছিলে তুমি? জানো ওই আঙ্কেলটা চলে গেছে, আর কিছুক্ষণ থাকলে বললাম থাকলোই না। মেয়েটার কথা শুনে বললাম, আমি একটু বাইরে গিয়েছিলাম মা। ওদের আঙ্কেল সম্বন্ধে আমি আর কোনো কথা বাড়ালাম। মোহিত বলল, আপা আমি তাহলে চলে যাচ্ছি, কাল সকালে এসে আপনাদেরকে নিয়ে যাবো, আর প্রয়োজন হলে অবশ্যই কল করবেন। মোহিত চলে গেলেও বাচ্চাদের সঙ্গে আমি খেতে খেতে বসে গেলাম। ওদের মুখগুলো খুব আনন্দিত দেখাচ্ছে আগামীকাল বাসায় যাব বলে। হাসপাতালে মানুষ দায়ে পড়ে আসে, দিনের পর দিন থাকে। আশেপাশের মানুষের প্রতি মায়া জন্ম নিলেও হাসপাতাল কখনো কারো কাছে প্রিয় হয়ে ওঠে না, কারণ সবাই বাড়ি ফিরতে চায়। হাসপাতাল ছুটি না দিলে বাড়ি ফেরা যে সম্ভব নয়। সকালে উঠে ব্যাগ গোছাতে শুরু করলাম। মুহিত আমাদেরকে নিতে চলে এসেছে। হাসপাতালের বাইরে গাড়ি অপেক্ষা করছে। বাচ্চারা একে অপরকে মুখ চাওয়াচাওয়ি করছে। ওদের আচরণ দেখে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমাদের? ছেলেটা উদ্যোগ দিল, গতকালের ওই আঙ্কেলটা বলেছিল আজ তিনি এখানে আসবেন, আমরা চলে গেলে তিনি আমাদের খুঁজে পাবেন কিভাবে। আমি মুহিতের দিকে তাকিয়ে মুহিত বলল, আসলে আপা গতকাল সাফিন ভাইয়া ওদেরকে বলে গিয়েছিল আজ তিনি আসবেন। আমি মাথা নেড়ে বললাম, বুঝলাম। বাচ্চাদেরকে কাছে টেনে নিয়ে বললাম, আঙ্কেল আসবেন না, তার হয়তো জরুরি কাজে পড়ে গেছে। আমরা বরং এখন তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় লায়লা খালামণি আর নানি আপু মজা করে সব রান্না করে অপেক্ষা করছে। বাচ্চারা মাথা নেড়ে বলল, আচ্ছা। বাচ্চা আসতে খুশিতে লাফিয়ে উঠল বাচ্চারা। স্কুল থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছি, এই সময়গুলো আমি কেবল বাচ্চাদেরকে দিতে চাই। রাতে বাচ্চাদের পাশে শুয়ে আছি, এমন সময় মেয়েটা প্রশ্ন করলো, মা তুমি জানো ওই আঙ্কেলটার নামও ছিল সাফিন? আমি খানিকটা অবাক হওয়ার ভঙ্গিমা করে বললাম, তাই নাকি? তোমাকে কে বলেছে? আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, তখন সে বলল তার নাম সাফিন। আমি বললাম, আচ্ছা। ছেলেটা বলে উঠল, জানো আঙ্কেল, আমার বাবার নামও সাফিন। এবার উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, তারপর সে কি বলল? সে কিছু বলে নাই, চুপ করেছিল। আমি চুপ করে রইলাম। ছেলেটা আবার বলে উঠল, মা আমাদের বাবা দেখতে কেমন? আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। আমি কখনোই তাকে বলতে পারবো না যে তার বাবা দেখতে তার মতো, ঠিক যেমন তাদের সাফিন আঙ্কেল। ছুটির দিনে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছি নদীর ধারে। বিকেল হলে এখানে নানান মানুষের আনাগোনা শুরু হয়। যানজট আর কোলাহলপূর্ণ শহরে একটু বিশুদ্ধ শ্বাস নিতে মানুষ নদীর পাড়ে জমা হয়। বাদামের খোসা ফেলে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, ওরা মজা করে খাচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ে কিছু দূরে বসে থাকা সাফিনের দিকে। সাফিনের পাশে এক ভদ্রমহিলা বসে আছে। এখান থেকে তার চেহারা অতটা স্পষ্ট বোঝা না গেলেও অনুমান করলাম যে তিনি হয়তো সাফিনের বর্তমান স্ত্রী। বাচ্চাদেরকে নিয়ে এই মুহূর্তে স্থান পরিবর্তন করাটা খুব জরুরি মনে হলো, তাই ওদেরকে নিয়ে সাফিনের বিপরীত দিকে এগিয়ে যেতে লাগলাম, যাতে আমাদের দূরত্ব বেড়ে গেলে সাফিনের মুখটা বাচ্চাদের চোখে না পড়ে। মা, ওখানে তো বসতে পারতাম। মেয়েটার কথার জবাবে বললাম, ওখান থেকে এই দিকটা বেশি ভালো মনে হলো। আমরা বসে আবার বাদাম খেতে শুরু করলাম। আশেপাশে অনেক বাচ্চারা রয়েছে, তারা ছোটাছুটি করে বেড়াচ্ছে। সঙ্গে থাকা বাবা মা তাদের উপর কড়া নজর রাখছে। সাইকেল নিয়ে আসা ছোট্ট মেয়েটা তার বাবার সাহায্যে সাইকেল চালানো শিখছে। সেদিকে চোখ পড়তেই বাচ্চারা আবদারের সুরে বলল, মা আমাদেরকেও একটা সাইকেল কিনে দিবে? আমি মাথা নেড়ে বললাম, আর একটু বড় হও, অবশ্যই কিনে দিব। ওই মেয়েটা তো আমাদের থেকে ছোট, তাহলে আমাদের কেন আরও বড় হতে হবে? মেয়েটার বুদ্ধিদীপ্ত প্রশ্ন শুনে বললাম, তোমাদের মা আগে সাইকেল চালানো সম্পর্কে একটু শিখুক, তারপর তোমাদেরকে অবশ্যই সাইকেল কিনে দিবে। মা না শিখলে বাচ্চাদের কিভাবে শেখাবো বলো? ওরা চুপ করে রইল। তারপর বলল, আচ্ছা এবার চলো বাসায় ফেরা যাক। বাচ্চারা সম্মতি নিয়ে উঠে পড়লাম। এমন সময় সাইকেল চালানো শিখতে আসা মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেল। বাচ্চারা দৌড়ে গেল ওকে সাহায্য করার জন্য। আমিও এগিয়ে গেলাম ওদের দিকে। মেয়েটার বাবা এসে মেয়েটাকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। তারপর আমার বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করলেন, কি নাম তোমাদের? উত্তর দিল ছেলেটা, আমার নাম মিরান আর ওর নাম মেহরিমা। বাহ, খুব সুন্দর নাম, ধন্যবাদ। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসে দিলেন। আমি তার কোলে থাকা মেয়েটিকে প্রশ্ন করলাম, মামুনি বেশ বেশ ব্যথা পেয়েছো? বাচ্চাটা মাথা নেড়ে বলল, অল্প একটু। তোমার নাম কি মামুনি? আমার নাম এনা। তোমার মতোই মিষ্টি তোমার নামটা। ভদ্রলোক মেহরিন আর মিরানের দিকে তাকিয়ে বললেন, তোমাদেরকে অনেক ধন্যবাদ। বাচ্চারা চুপ করে রইল। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওরা কি টুইন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, খুব মিষ্টি দুটো বাচ্চা আপনার। আমি হাসি মুখে বললাম, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে হেঁটে চলছি। কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোক এই এলাকায় নতুন। তার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছেন। মিষ্টি দেখতে হয়েছে মেয়েটা মাহারা। শুনে খুব খারাপ লাগলো। ভদ্রলোককে বিদায় দিয়ে চলে এলাম। আমি বাচ্চাদের হাতে হাত ধরে হাঁটছি।
হঠাৎ মিরান চেঁচিয়ে বলল, মা, ওই যে সাফিন আঙ্কেল। থতমত খেয়ে সামনে তাকিয়ে দেখে সাফিন তার স্ত্রী এদিকে আসছে। আমি চুপচাপ বাচ্চাদের হাত ধরে হাঁটতে লাগলাম। ওরা সাফিনকে দেখে বেশ উৎসুক হয়ে আছে। সাফিনের সামনাসামনি পৌঁছাতে সাফিন থমকে দাঁড়ায়। বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজের স্ত্রীকে পরিচয় করে দিল। বাচ্চাদের সঙ্গে পরিচয় শেষে সাফিন তার স্ত্রীকে আমার সঙ্গে পরিচয় করাতে বলল। আর উনি হলেন বাচ্চাদের মা জুলিয়া। জুলিয়া নামটা শোনা মাত্রই সাফিনের স্ত্রী চমকে উঠল। তার চমকে যাওয়া মুখটা দেখে নিশ্চিত হলাম তিনি বিগত কয়েকদিনের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। চমকে যাওয়া মুখটা স্বাভাবিক করতে তিনি বললেন, জুলিয়া আপা, আমি লতা। জোর করা হাসি মুখ দেখিয়ে বললাম, পরিচয় হয়ে ভালো লাগলো। বাচ্চারা সাপিনের সঙ্গে কথোপকথন চলছে। আমি তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। সাপিনের স্ত্রী লতা এসে আমার পাশে দাঁড়ায়। বিস্ময় ভরা চোখে আমার মুখের দিকে তাকিয়ে বললে, আপনি তাহলে সেই জুলিয়া? আমি তার মুখের দিকে এক পলক তাকিয়ে বললাম, জি, আমি আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি সাপিনদের বাড়ি এসে। কেন এ বাড়িতে আসার আগে শোনেননি? জানতাম সাপিন বিবাহিত, তবে আপনার সম্পর্কে এত কিছু জানি না। আমার মনে হয় আপনি জানার চেষ্টা করেননি। আমার কথা অপমানবোধ অনুভব করে লতা বললেন, সাপিন বলেনি তাই আর জানতেও চায়নি। প্রয়োজনীয়তা হলে নিশ্চয়ই বলতো। খানিক চুপ করে থাকার পরে বললাম, তা ঠিক বলেছেন। তখন কি সাফিনের কাছে অপ্রয়োজনীয় ছিলাম? ভেতর ভেতর আমাকে লতা হিংসে করছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভেতরের খবর লুকোতে সবাই পারদর্শী হয় না। কেউ কেউ চাইলেও ভেতরের আমিকে লুকাতে পারে না। চোখে মুখে হিংসা নিয়ে লতা বলল, তখন আর এখনকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাকে ছোট করার জন্যই কথাটা লতা বলেছে। তাচ্ছিল্যের হাসি এসে বললাম, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় ব্যর্থ স্ত্রী ছিলাম, তাই স্বামীর মনের খবর রাখতে সক্ষম হয়নি। কিন্তু এখন তো মনে হচ্ছে আপনিও ব্যর্থ। কথাটা গায়ে লাগলো লতার। প্রথম কথাতেই আমাদের এমন কড়া আলাপ জমে উঠবে ভাবিনি। লতার চোখে মুখ জ্বলছে আগুনে। সে আগুনে সাফিন পানি ঢাললেও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে দুজনেই। বাচ্চাদের নিয়ে বাসার দিকে রওনা দিলাম। সাফিনের প্রতি বাচ্চাদের এত আগ্রহ আমাকে মাঝে মাঝে বিরক্ত করে। তাই হলে বাচ্চাদের প্রতি চড়াও হতে পারি না। আমি ওদেরকে ভালোবাসি। ওরা কষ্ট পাক, মন খারাপ করুক, আমাকে ভুল ভাবুক, এ আমি চাই না। আমার এত ছোট বয়সে আমি ওদের মাথার আমার বিষাক্ত অতীতের সকল স্মৃতি চাপিয়ে দিতে পারবো না। ওরা বড় হলে একদিন ওরা সবটাই জানতে পারবে। তখন নিশ্চয় ওরা আমাকে বুঝতে পারবে আরও ভালোভাবে। সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুলের গেটের সামনে পৌঁছাতে দেখি গতকালের ভদ্রলোক তার মিষ্টি মেয়েকে এশাকে সাথে নিয়ে স্কুলে প্রবেশ করছে। রিক্সা থেকে নেমে এশা বলে ডাক দিতেই ভদ্রলোক তার আদুরে মেয়েটার পেছনে ঘুরে তাকায়। আপনি এখানে? ভদ্রলোকের করা প্রশ্নের জবাব দিলাম, আমারও তো একই প্রশ্ন। আপনার এখানে? ভদ্রলোক হেসে বললেন, মেয়েকে ভর্তি করাতে এসেছিলাম। আর আপনি? তাহলে আমি আপনার মেয়ের হবু শিক্ষিকা। আচ্ছা, আপনি তাহলে এখানকার শিক্ষিকা? জি হ্যাঁ। খুব উপকার হলো। গতকাল পরিচয়টা হয়ে দুশ্চিন্তায় ছিলাম মেয়েটাকে এখানে মানিয়ে নিতে পারবে কিনা। যেহেতু আপনাকেও ও চেনে, তো এখন মনে হচ্ছে খুব বেশি সমস্যা হবে না। হেসে বললাম, দুশ্চিন্তা করার দরকার নাই, চলুন ভেতরে যাই। এশাকে ভর্তি বিষয়ে সহযোগিতা করার সময় জানতে পারি ভদ্রলোকের নাম এহসান। মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এহসান সাহেব চলে গেলেন। আজ এশার প্রথম ক্লাস এখানে। আমাকে পেয়ে এশা সাহস পাচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। ছুটির শেষে বের হয়ে দেখি এহসান সাহেব মেয়ের জন্য দাঁড়িয়ে আছেন। এশাকে আমার সঙ্গে বের হতে দেখে নিশ্চিন্ত হলেন তিনি। এশা মামুনি, এখান থেকে বিদায় নিয়ে চললাম বাসার দিকে। এতক্ষণে হয়তো মায়ের সঙ্গে মিরান মেহরিন বাসায় চলে গেছে। রিক্সা থেকে বাসার সামনে নামতেই দেখি সাফিন দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্র আমার শীতল মেজাজটা উত্তপ্ত হতে লাগলো। কাছে গিয়ে চাপা গলায় জিজ্ঞাসা করলাম, এখানে কেন? কি করছেন আপনি এখানে? সাফিন নরম গলায় বলল, তোমার সঙ্গে আমার কথা ছিল জুলিয়া। আপনার এই যখন তখন কথা বলার প্রয়োজনীয়তাকে বন্ধ করুন। আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সম্পর্ক নেই, এই কথাটা কেন আপনার মাথায় থাকে না? আমার বাচ্চারা তোমার কাছে, সুতরাং কথা বলার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। চটে গিয়ে বললাম, আমার বাচ্চা? এই কথাটা বলতে আপনার লজ্জাবোধ করা উচিত। জুলিয়া, তুমি না চাইলেও কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে। আর বাচ্চারা আমাকে যথেষ্ট পছন্দ করে। তুমি কি আজীবন ওদের কাছ থেকে আমাকে দূরে রাখবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেই যাব। তবুও ওরা একদিন অবশ্যই ওদের বাবা সম্পর্কে জানতে পারবে। বিদ্রূপ স্বরে বললাম, সেদিন অবশ্য ওরা ওদের বাবাকে ভীষণ ঘৃণা করবে। সাপে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কোনো কথা না বলে বাসার ভিতরে চলে গেলাম।
এশার কাছে আমি দিনে দিনে প্রিয় শিক্ষিকা হয়ে উঠতে শুরু করছি। এহসান সাহেবের সঙ্গে এখন থেকে রোজ দেখা হয়। শিক্ষার্থীর অভিভাবক হিসাবে তিনি আমার ফোন নাম্বারটা সংগ্রহ করলেন। মেয়ের বিষয়ে জরুরি প্রয়োজনে তিনি কল করেন। স্কুল শেষে বের হয়ে দেখি একটু বেশি দেরি হয়ে গেছে। ব্যাগটা হাতে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে দেখি এশা চুপচাপ দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করলাম, বাবা হাসেনি? মন খারাপ করে বলল, না। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মন খারাপ করো না, এখনই চলে আসবে বাবা। এর মধ্যে তাকিয়ে দেখি গাড়ি নিয়ে হাজির এহসান সাহেব। আমি দুঃখিত, আজ অফিসের থেকে বের হতে দেরি হয়ে গেছে, অনেকক্ষণে বোধহয় আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো। না, আজ আমিও দেরি করেই বেরোছি। আশেপাশে একটা রিক্সার ছবি চোখে পড়ছে না। বাসায় আজ নায়লার আসার কথা। বোনকে সঙ্গে অনেকদিন পর দেখা হবে। তাড়াতাড়ি বাসায় ফেরার ইচ্ছে থাকলে উপায় হিসেবে রিক্সার দেখা মিলছে না। এহসান সাহেব পরিচিত বুঝতে পেরে বলল, আপনি কিছু না মনে করলে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি। যেহেতু রাস্তায় কোনো রিক্সা দেখছি না, একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এসব বায়না ধরলো, তার সঙ্গে উঠে পড়লাম গাড়িতে। এশা আর এহসান সাহেব কথা বলতে বলতে বাসার সামনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি লায়লা মুহিদের গাড়ি থেকে নামছে। ভদ্রতা স্বরূপ এশাকে নিয়ে এহসান সাহেব বাসার আসার দাওয়াত দিলাম। পরে আসবেন বলে তিনি জানান। লায়লাকে নামিয়ে দিয়ে মুহিত চলে গেল। আমি আর লায়লার কথা বলতে বলতে বাসার দিকে হাঁটছি। ভদ্রলোক কে রে আপা? ছাত্রী বাবা, তাছাড়া পূর্বে পরিচিত ছিল। রিস্কা পাচ্ছিলাম না বলে সহযোগিতা করলো। দেখতে তো সুদর্শন, মানুষটা কেমন? একজন বাবা হিসেবে তিনি চমৎকার একজন মানুষ, বাকিটা জানি না। কি করেন তিনি? সরকারি কর্মকর্তা, এই শহরে নতুন। লায়লা হেসে বলল, আমি বেসরকারি কর্মকর্তাকে বিয়ে করে ভালোই আছি আপা। কোনো বদলির দুশ্চিন্তা নেই। যখন মন চায় তোমাদের সঙ্গে দেখা আপনার ছাতাটা গাড়িতে রেখে গিয়েছিলাম। আমি হেসে বললাম, সমস্যা নেই। আগামীকাল ওটা এশার কাছে পাঠিয়ে দিবেন। এহসান সাহেব কলটা কেটে দিলাম। আগামীকাল বাবা দিবস, বাবার উদ্দেশ্যে চিঠি লেখা। সেই চিঠি নিয়ে বলেছেন বাচ্চাদের স্কুল শিক্ষক। বাচ্চারা মন খারাপ করে আমার কাছে এসে বলল, মা, আমাদের বাবা তো আমাদের সঙ্গে থাকে না, আমরা তাকে নিয়ে কিভাবে চিঠি লিখব? বাচ্চাদের মন খারাপ করতে দেখে বললাম, তোমাদের বাবা তোমাদের সঙ্গে থাকলে কি কি করতেন, তোমরা কি কি করতে? বাবাকে কি কি বলার আছে তোমরা বরং সেটাই লিখে ফেলো। বাচ্চারা আমার পরামর্শে খুশি হয়ে লিখতে বসলো। আমি চুপচাপ বারান্দায় বসে আছি। নায়লা মায়ের সঙ্গে পাশের ঘরে গল্প করছে। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি ওদের খাতা বের করে দেখি ওরা বাবার সম্পর্কে অনেক কিছু লিখছে। বাবার কাছে ওদের চাওয়া পাওয়া, বাবার প্রতি ওদের ভালোবাসার অনুভূতি আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে লেখায়। নায়লা এসে পাশে দাঁড়ায়। মিরানের খাতাটা হাতে নিয়ে পড়তে শুরু করলাম। প্রিয় বাবা, তুমি তো আমাদের সঙ্গে থাকো না। তুমি কেন আমাদের সঙ্গে থাকো না? থাকলে তো কত ভালো হতো। পাশের বাড়ির তুর্যের মতো তোমাকেও রোজ চকলেট কিনে দিতে বলতাম না? আমাদের ক্লাসের জিশান আর রোহানের মতো আমিও তোমার ফোনটাতে গেম খেলে নষ্ট করে ফেলতাম না? তুমি নিষেধ করলে আমি সেই কাজ আর কখনো করতাম না। সবার বাবা সবার সঙ্গে থাকে, তুমি কেন আমার সঙ্গে থাকো না বাবা? রোহান বলে, "উম, তাদের বাবা তাদেরকে ভালোবাসে না, তাই তাদের সঙ্গে থাকে।" তাহলে ওরা কথা ঠিকই বলে। খাতাটা রেখে লায়লা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখছিস আপা, বাবাকে বাচ্চারা কতটা মিস করে। ওদের আসলেই বাবার প্রয়োজন। আমিই ওদের বাবা। এটা মুখে বলা যায় আপা, কিন্তু বাবা সব দায়িত্ব মা পালন করতে পারে না। রেগে গেলাম। তো কি হয়েছে? তাহলে বাচ্চারা ওদেরকে দায়িত্বহীন বাবার কাছে পাঠিয়ে দিব? অবশ্যই না বাবা, আমি চাই তুই আবার নতুন করে ভাবতে শুরু কর। এত বছর পর কাউকে প্রয়োজন পড়েনি, আগামীতেও পড়বে না। লায়লা চুপ করে গেল। আমি বাচ্চাদের পাশে শুয়ে পড়লাম। আমি আমার বাচ্চার জন্য আসলেই কি যথেষ্ট না? প্রশ্নটা ঘুরতে থাকে মস্তিষ্কের ভিতরে। ভাবতে ভাবতে কখন যে তলিয়ে গেলাম ঘুমে, বুঝতেই পারিনি। স্কুলে গেলে এসা দৌড়ে এসে ছাতাটা হাতে দিল। মেয়েটার চোখে মুখে মায়া ছড়াছড়ি। ওর মুখের দিকে তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। যখন মেয়েটা খিলখিল করে হেসে ওঠে, আমি তখন চুপ করে তাকিয়ে দেখি। স্কুল থেকে বের হয়ে দেখি এহসান সাহেব আর এসা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একগাল হাসি এগিয়ে এসে তিনি বললেন, আপনার জন্যই আমার অপেক্ষা করছিলাম। কেন? আজ এসার জন্মদিন। এসা চাইছিল আপনি মিরান আর মেহরিনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আপনারা এলে আমরা খুব বেশি খুশি হতাম। আমি এশার দিকে তাকিয়ে হেসে বললাম, আজ এই মিষ্টি মেয়েটার জন্মদিন, আমাকে তো একবারও বললো না মেয়েটা। এশা খিলখিল করে হেসে উঠল। আমি বললাম, শুভ জন্মদিন মামুনি।
তুমি কিন্তু আসবে মিরান ভাইয়া আর মেহরিন আপুকে নিয়ে, না এলে আমি খুব কষ্ট পাবো। মেয়েটা গাল ফুলিয়ে বলা কথাগুলো শুনে হেসে উঠলাম। তুমি কষ্ট পাও, সেই কাজ কি আমি করতে পারি? অবশ্যই যাব। সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে, এহসান সাহেব কথাটা বলে চলে গেলেন। আমি জন্মদিনে কী উপহার দিব সেটাই ভেবে চলছি। এশা একবার আমায় বলেছিল ওর লাল রং খুব পছন্দ। শপিং মল থেকে এসার জন্য লাল টুকটুকে একটা ফ্রক কিনলাম, সেই সাথে মেহরান মেহরুনের জন্য নতুন পোশাক কিনে নিয়ে এলাম। এশার পোশাক দেখে ওদের মন খারাপ হোক এটা আমি চাই না। সন্ধ্যায় হাজির হলাম এহসান সাহেবের বাসায়। আমরা ছাড়াও এখানে বেশ অতিথি রয়েছে। আমাদেরকে দেখে এশা ছুটে এলো। মেয়েটা আমাকে খুব পছন্দ করে, সেই কারণেই বোধহয় মেয়েটার প্রতি আমার রোজ আরও বেশি মায়া জন্ম নেয়। এহসান সাহেবের বাড়িটা ঘুরে দেখালেন। স্ত্রীকে তিনি এখনও খুব ভালোবাসেন বোঝা যাচ্ছে। দেওয়ালে তাদের দুজনের ছবি ঝুলে আছে। আমি সেদিকে তাকিয়ে আছি। পাশে এসে দাঁড়ায় আহসান সাহেব। সেই ছবিটায় আমাদের বিয়ের প্রথম বছরে তোলা, মনে হয় সেদিনে তোলা, কিন্তু কেটে গিয়েছে অনেকগুলো বছর। তারপরে মানুষটা এই একই রকমভাবে বিস্তার করছে আমার ভিতরে। স্ত্রীর প্রতি এহসান সাহেবের ভালোবাসা আমাকে মুগ্ধ করলেও একটা দীর্ঘশ্বাস জাগিয়ে দিয়েছে ভেতরে। আমাকেও যদি এতটা ভালোবাসত সাফিন, তাহলে আজও আমাদের সন্তানরা তাদের বাবার সঙ্গে থাকতে পারত। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখে এশা আমার দেওয়া লাল টুকটুকে জামাটা পরে মিরান আর মেহরিনের সঙ্গে ছোটাছুটি করছে। মেয়েটাকে পরীর মতো লাগছে। অনুষ্ঠান শেষ হলে এহসান সাহেব আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিতে গেলেন। ইতিমধ্যে বাচ্চারা তাকে ভীষণ পছন্দ করতে শুরু করেছেন। এহসান সাহেব আর এশাকে আমাদের বাসায় আসার জোরালো নিমন্ত্রণ দিয়ে এসেছে বাচ্চারা। আমিও সুর মেলালাম ওদের সঙ্গে। অপেক্ষা করতে পারলেন না তিনি। আগামী শুক্রবার আসবেন বলে তিনি নিশ্চিত করলেন এহসান সাহেব। রাতে মুঠোফোনটায় অচেনা নাম্বার থেকে ফোন কল রিসিভ করতে ওপাশ থেকে বলল, আমি সাফিন বলছি। ক্লান্ত শরীরটা এবার বিরক্ত ছেয়ে গেল। কেন ফোন দিয়েছেন? বাচ্চাদের খবর নিতে। ওরা ভালো আছে। আমি কি আগামীকাল ওদের সঙ্গে দেখা করতে পারি? অবশ্যই না। ফোনটা কেটে দিয়ে চুপ করে শুয়ে পড়লাম। এই মানুষটা দিনে দিনে আরও বেশি অসহ্য হয়ে উঠছে আমার কাছে। দুপুরে খাওয়ার টেবিলে মা সাফিনে নিয়ে কথা তুলল। বাচ্চারা নায়লার বাসায়। এই সুযোগে মা কাজে লাগাতে চাইছে বুঝতে কষ্ট হলো না। হঠাৎ সাফিনের কথাই বা কেন তুলল? গতকাল বিকেলে হাঁটতে বের হয়েছিলাম, তখন ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল তো। আমি ওকে বলেছিলাম আমার নাতি নাতনির প্রতি ওর উতলে ওঠা দরদের পরিমাণটা কমাতে। আরও বলেছি। কথাটা শেষ না করে মা আমার দিকে তাকিয়ে রইলেন। আরও কি বলেছ? মা আমতা আমতা করে বলেছি আমি তোর জন্য পাত্র ঠিক করেছি, তোকে আবার বিয়ে দিব। হাতে থাকা ভাতের প্লেটটা রেখে বললাম, এসব কেন বলতে গেলে মা? যাতে ও তোর আশা ছেড়ে দেয়। সাফিন আমার আশা এমনিতেও করে না মা, কারণ ও ভালো করে জানে আমাকে ও কোনোদিন ফিরে পাবে না। কিন্তু তুমি এসব বলতে গেলে কেন? বলবো না কেন তো? কি করব? আমি তো তোকে বিয়ে দিতে চাই, তুই শুধু রাজি হোস। কম পাত্র দেখেছি বল? এভাবে জীবন পার করা যায়? বাচ্চাদের তো বাবার সঙ্গের প্রয়োজন, ওদের জন্য হলেও তোর বিয়ে করা উচিত। খাবার প্লেটটা সরিয়ে রেখে আমি উঠে পড়লাম। ইদানিং সবাই আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছে। এসবের কারণ ওই সাফিন। ওর এই হঠাৎ আগমনে সবাই চিন্তায় ফেলেছে। বাসায় আজ রান্নার অনেক প্রয়োজন। সন্ধ্যায় এহসান সাহেব আর এসে আসবে। মা এত উৎসুক হয়ে আছে এহসান সাহেবকে দেখার জন্য। মায়ের এত আগ্রহ দেখে মনে সন্দেহ তৈরি হলো। মাকে বললাম, সাবধান করতে বললাম। খবরদার মা, এমন কোনো কথা বলো না যাতে আমি ছোট হয়ে যাই। উনি তার স্ত্রীকে এখনও খুব ভালোবাসেন, কথাটা মাথায় রেখো কিন্তু। মা আমার কথাটা অতটা গুরুত্বের সঙ্গে ভেবেছে বলে মনে হলো না। নায়লা রান্নাঘরে খাবারগুলো চেক করেছে। কলিং বেলের দরজার শুনে দরজা খুলে দেখি মুহিত চলে এসেছে। আমরা সবাই একসঙ্গে খেতে বসছি। এহসান সাহেবকে পেয়ে বাচ্চারা খুব খুশি। মা বারবার এহসান সাহেবকে খুঁচিয়ে খুঁচিয়ে নানান প্রশ্ন উত্তর জানার চেষ্টা করছে। খেতে খেতে মুহিত আর নায়লার সঙ্গে এহসান সাহেবের আলাপটা বেশ জমে উঠেছে। ছেলেটা খুব ভালো। মায়ের হাসি মুখে নিচে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্য কথা টের পেয়ে বললাম, বিয়ের আগেও সাপিনকেও কিন্তু তোমার খুব ভালো ছেলে বলে মনে হয়েছিল। মায়ের হাসি মুখটা নিমেষে চুপসে গেল। মুখ গোমড়া করে রাগান্বিত গলায় বলল, সবসময় কি আর মানুষ চিনতে ভুল হয় নাকি? মায়ের কথায় সুর মেলাতে লেগে পড়ল নায়লা। এহসান সাহেবকে নিয়ে এবার কথা উঠতে থাকলো একের পর এক। আমি চাইলেও সে আলাপ বন্ধ করতে সক্ষম হলাম না। ব্যালকনিতে বসে আছি। নায়লা এসে বলল, ক্ষোভ নিয়ে বলল, আপা, ওই সাফিন নামের মানুষটা এত অন্যায় করার পর কেন কোনো শাস্তি পাচ্ছে না বুঝি না। সেদিন রাস্তায় দেখা হয়েছিল, দেখে তো ভালোই মনে হলো ভালোই আছে। আমি বললাম, মুখে হাসি দেখলেই সে ভালো আছে এমনটা ভাবা ঠিক না। আর কেউ জানুক না জানুক, আমি জানি সাফিনের ভেতরে ভেতরে কতটা যন্ত্রণায় ভুগছে। সন্তানদেরও খুব ভালোবাসে, কিন্তু সন্তানদেরকে সেই কথা বলতে না পারার, নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা ওকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। সে সেদিন বাচ্চাদেরকে সবটা বলে দেয়। তখন নায়লা আতঙ্কিত স্বরে কড়া প্রশ্নের উত্তরে বললাম,
সে সাহস নেই সাফিনের, থাকলে এতদিন চুপ করে থাকতো না। ওর অপরাধবোধ ওকে তাড়া করে বেড়াবে, নিজেকে মেলে ধরবে কোন সাহসে? নায়লা চুপ করে রইল। প্রসঙ্গ বদলে আমি অন্য প্রসঙ্গের কথা বললাম। বাচ্চাদের নিয়ে অনেক দিন বাদে আবার ঘুরতে বের হয়েছি। নদীর পাড়ে গিয়ে বসতে সাফিনের সঙ্গে দেখা। এই বুঝি না এই মানুষটার সঙ্গে আচমকা এভাবে দেখা হয়ে যায় কি করে? যাকে সবসময় দূরে রাখতে চাই সে কেন বারবার সামনে চলে আসে? সাফিনের সঙ্গে আলাপ শেষে বাচ্চারা খেলতে শুরু করলো। সাফিন আমার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি না চাইলেও আমাদের দেখা ঠিকই হয়ে যায় জুলিয়া। আমি হেসে উঠলাম, তারপর বিদ্রুপ স্বরে বললাম, এই দেখা যেন যাওয়ার জন্য আপনার জন্য শাস্তি সাফিন। আপনার চোখের সামনে আপনার বাচ্চারা আপনাকে আঙ্কেল বলে ডাকে, আপনি আপনাদের বাচ্চাদের কাছে পেয়েও বাবা আদরটা দিতে পারেন না, ওদের কাছে নিজেকে বাবা হিসেবে পরিচয় দিতে পারেন না। এর থেকে বড় শাস্তি কি হয়? সাফিন চুপ করে রইল। আমি আবার বলতে শুরু করলাম, যত দেখা হয় তত আপনার মায়া বাড়ে, ততই আপনি ভেতরে ভেতরে ছটপট করতে থাকেন অনুতাপে। বাচ্চাদের সঙ্গে কোনোদিন দেখা না হলেও তো আপনি এই মানসিক অশান্তিটা পেতেন না সাফিন? সাফিন অপরাধীর মতো বলল, আমি কেবল ভুলগুলো শুধরে নিতে চাই। আপনি সব হারিয়ে এখন সব ফিরে পাওয়ার বৃথা স্বপ্ন দেখছেন। আপনি এখন চাইলে সব ঠিক করে নিতে পারবেন না, কারণ সেই উপায় আপনি রাখেননি। সাফিন চুপ করে রইল। বাচ্চাদের নিয়ে আমি সামনে এগিয়ে গেলাম। বাচ্চারা এই নদীর পাড়টা খুব পছন্দ করে। চারিদিকে বাতাস বইছে। মনের মধ্যে সব ক্ষোভ চাপা দিতে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ মেলে পাশে তাকাতেই দেখি এহসান সাহেব। দেখা হয়ে গেল আপনার সঙ্গে এখানে। এহসান সাহেবের কথা শুনে হেসে বললাম, তাই তো দেখছি। এশা কিন্তু বাসায় আপনার কথা খুব বলে। সারাদিন আমাকে নিয়ে, এটা ওর যতটা না কথা থাকে তার থেকে বেশি কথা থাকে আপনাকে নিয়ে। হেসে উঠলাম, তাহলে তো বলতে হবে শিক্ষক হিসাবে আমি সফল। তো অবশ্যই। এখানে রোজ আসা হয় নাকি? রোজ সময় করতে পারি না, প্রায় আসা হয় আর কি। এশা সাইকেল চালানো নিয়ে মিরান চালানোর চেষ্টা করতে ধপ করে পড়ে গেল। এহসান সাহেব দৌড়ে ওকে কাছে টেনে আদর করতে শুরু করলো। আমি চুপ করে দৃশ্য দেখতে লাগলাম। এহসান সাহেবের জায়গায় আজ ওদের বাবা থাকলে সেই একই কাজ করত। এখন আমিও দিনে দিনে একটু একটু করে বাচ্চাদের পাশে ওদের বাবার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করি। মাঝে মধ্যে যখন হাঁপিয়ে উঠি তখন মনে হয় একজন কেউ থাকলে বোধহয় ভালো হতো। সাইকেল চালাতে শিখতে চাও? এহসান সাহেবের কথায় মিরান ও মেহরিন মাথা নেড়ে হুঁ বলল। আচ্ছা, আমি এখন থেকে তোমাদের তিনজনকে একসাথে সাইকেল চালানো শেখাবো। বাচ্চারা খুশি হয়ে বলল, সত্যি সত্যি। কিন্তু মা তো আমাদেরকে সাইকেল কিনে দেয়নি। আমি কিছু বলার আগে এহসান সাহেব বলল, তাতে সমস্যা নেই, একটা সাইকেল তো আছে। আগে এটা থেকে চালানো শিখি, তারপর মা অবশ্যই সাইকেল কিনে দিবেন। তারপর এহসান সাহেবের পরামর্শ অনুযায়ী প্রায় নদীর পাড়ে বাচ্চাদেরকে নিয়ে আসতে শুরু করলাম। বাচ্চারা এহসান সাহেবের কাছে সাইকেল শিখতে চালানো শুরু করেছে। দিন যাচ্ছে দিনের মতো। এহসান সাহেবের সঙ্গে বাচ্চাদের ঘনিষ্ঠতা দিনকে দিন বেড়েই চলছে। ওরা যেন এহসান সাহেবের সঙ্গ পেলে বাবার অপূর্ণতা ভুলে যায়। এহসান সাহেব খুব সুন্দরভাবে বাচ্চাদের সামনে সামলাতে পারেন। আমাকে এই বন্ধনটা ইদানিং খুব ভাবিয়ে তুলছে। এহসান সাহেবের সঙ্গ আমার দিনে দিনে প্রিয় হয়ে উঠছে। মেহরিমা, মিরান আর এশাকে নিয়ে আমার আর এহসান সাহেবের কাটানো মুহূর্তগুলো প্রিয় হয়ে উঠতে শুরু করছে ভিতরে। বেশ কয়েকদিন ধরে অসুস্থ এহসান সাহেব। এশাকে রোজ স্কুলে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার দায়িত্বটা আমিই নিলাম। মা মাঝে মাঝে এটা ওটা রান্না করে এহসান সাহেবের জন্য আমার কাছে পাঠিয়ে দেন। মায়ের এমন আত্মীয়তা ভীষণ খুশি তিনি। এই শহরে তার আপন বলতে আমাদের পরিবার। এই কথাটা এবার তিনি প্রতি মুহূর্ত আমাকে মনে করিয়ে দিতে লাগলো। আপনি অনেক করেছেন আমার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা এভাবে প্রকাশ করা সম্ভব নয় যদিও, তারপরে অনেক ধন্যবাদ। আমি হেসে বললাম, আপনি আমাদের পরিচিত। এতদিন ধরে আপনার পরিবারের সঙ্গে আমার চেনা জানা, এতটুকু তো করতেই পারি। এহসান সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, সবথেকে বড় কথা, এতদিনে আপনি আমার একজন ভালো বন্ধু হয়ে উঠেছেন। বন্ধু শব্দটা খুব শুনে এহসান সাহেব খুশি হয়ে বললেন, যাক, এতদিনভাবে আমাদের এই সম্পর্কটার একটা নাম দাঁড়ালো তবে। হেসে উঠলাম আমি। সাফিনের করা হুটহাট ফোন কলগুলো আমাকে বারবার বিষাক্ত অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার দ্বিতীয় স্ত্রী লতাকে আমাকে বেশ কল করতে শুরু করেছেন। তার ধারণা আমি তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলছি আগে সব ফিরে পেতে। আমাকে বারবার কল না করে দিয়ে বরং আপনার স্বামীকে বোঝান যে সে যা চাচ্ছে তা আমার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব না। তাকে বলেন যে আমার বাচ্চার বাবা হিসাবে তাকে কখনোই আমি বাচ্চাদের সামনে নিয়ে আসব না। লতা ওপাশ থেকে বলল, আপনি আশকারা দেন বলেই সে আপনার কাছে ছুটিয়ে যায়। আপনার মাথা খারাপ হয়ে গেছে লতা, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। চিনলে কথা বলতে পারতেন না। আমি কোনো সস্তা রমণী নই যে কোনো বিবাহিত পুরুষে এসে বললেই গলে পড়ব। বেশ অপমানিত হয়ে ফোনটা কেটে দিল লতা। কেনাকাটার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। শপিং মলে আবার দেখা সাপিনের সঙ্গে। জুলিয়া, আমাকে তুমি ঘৃণা করে কবে বন্ধ করবে? পুরাতনের সব ভালোবাসার কথা তুমি এভাবে ভুলে গেলে?
দুধের সঙ্গে বিষ ঢেলেছিলেন আপনি, ছোট্ট ময়লা ফেলেননি যে ওটা আঙ্গুল দিয়ে তুলে ফেলে দুধটা খেয়ে ফেলবো। আমাকে প্রয়োজনে আদালত কোর্ট গোড়াতে দাঁড় করাও, তবুও বাচ্চাদের থেকে এভাবে দূরে সরিয়ে দিও না। আপনি আমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, আপনাকে আর আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে না। বিবেকের থেকে বড় আদালত আর কিছু হতে পারে না। আমাকে এভাবে ফিরিয়ে দিও না। লতা আর বাচ্চাটা বেঁচে থাকলে আপনি আর জুলিয়ের কাছে আসতেন না, তাই না? আপনার শাস্তি আপনাকে আজীবন ভোগ করতে হবে। সাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ছটফট করা সাফিনের চুপসে যাওয়া মুখটা দেখতেই আমার ভালো লাগলো। এহসান বসে আছে বাসায়, পাশের রুমে বাচ্চারা টিভি শব্দ বাড়িয়ে কার্টুন দেখছে। মা এহসানের সঙ্গে তার আত্মীয় স্বজনদের বিষয়ে জিজ্ঞাসা করছে। নায়লা বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এহসানের জন্য কফির মগ নিয়ে এলো। মা চলে গেলে আমি এহসান আর নায়লার বসে রইলাম। নায়লা এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি এহসান ভাই। কফির মগে চুমুক দিয়ে এহসান সাহেব বললেন, হ্যাঁ বলো নায়লা, আপনি কি আমার আপাকে বিয়ে করবেন? নায়লার এমন প্রশ্নে আমি হয়ে গেলাম। এহসান সাহেব কফির মুখে চুমুক দিতে গিয়েও থমকে গেলেন। আমি নায়লার দিকে ধমকের চোখে তাকিয়ে রইলাম। নায়লা সব কিছু উপেক্ষা করে বলল, আপা, তোর পাশে আসলেই একজনকে দূর খুব দরকার। সে তোকে আর বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে আপনের মতো আগলে রাখবে, সব দায়িত্ব পালন করবে, বাচ্চারাও যাকে ভালোবাসতে পারবে। আর এহসান ভাই তো বাচ্চাদেরকে খুব পছন্দ করে, তোদের দুজনের সঙ্গে বন্ধুত্বও আছে, তাহলে সমস্যা কি? তুই থামবি নায়লা, ধমকের স্বরে বললাম। এহসান সাহেব মুখের দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললাম, আপনি দয়া করে কিছু মনে করবেন না। লায়লা এসব কথা পাত্তা না দিয়ে বলল, ভুল কিছু বলিনি তো আমি? এছাড়া তো একজন মায়ের প্রয়োজন। মেয়েটা তোকে কত ভালোবাসে, আর এহসান সাহেবের পাশে একজন দরকার। এভাবে একা একা হতাশা নিয়ে জীবন পার করার কোনো মানে হয় না। যেখানে থাকলে সুখে থাকার অপশান রয়েছে। আমরা চুপ করে রইলাম। নায়লা কথা থামাচ্ছে না, বলেই যাচ্ছে। আজ যেন পরিকল্পনা করেই এখানে বসেছে এসব বলবেই বলে। বাচ্চারা তাদের বাবা মায়ের অপূর্ণতা অনুভব করে, এটা স্বীকার না করে পারবি তোরা? আপা, ওদের জন্য এবং তোদের নিজেদের জন্য আমার মনে হয় তোরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারিস। এহসান সাহেব কোনো কথা না বলে চুপচাপ এশাকে নিয়ে চলে গেলেন। আমিও চুপ হয়ে বসে রইলাম। এই মুহূর্তে নায়লার উপর ভীষণ রাগ হচ্ছে। হঠাৎ সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল, যেন সব স্তব্ধ। বাচ্চারা এহসান আর এশাকে খুব মিস করছে। অনেকদিন এহসান সাহেবের সঙ্গে কথা বা দেখা হয় না। এশাও আর বাড়িতে আসে না। সেদিনের পর আমি কিংবা এহসান কেউ আর যোগাযোগ করার চেষ্টা করিনি। এশাকে প্রতিদিন ড্রাইভার এসে স্কুলে দিয়ে যায়, আবার নিয়ে যায়। অনেকবার ভেবেছি মেয়েটাকে তার বাবার কথা জিজ্ঞাসা করব, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যায়, জিজ্ঞাসা করা আর হয় না। লতা এবার নতুন সুর বেঁধেছে। সাফিন তাকে পটিয়ে ফেলে নরম করতে সক্ষম হয়েছে বোঝাই যাচ্ছে। তার কথা, বাচ্চারা তো আপনার একার নয়, সাফিন আর আপনার দুজনের। আর বাচ্চা তো একটা নয়, দুটো। তাহলে একজনকে আপনি রাখেন আর বাকিজনকে আমাদেরকে দিয়ে দেন। সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি মিরান না মেহরিন, যাকে পছন্দ রাখবেন। আপনার বাচ্চা আর শেষে যে থাকবে তাকেই আমরা নিয়ে আসব। আমি চটে গেলাম। তিনি বললেন, চিন্তা করবেন না, বাচ্চাকে আমার আপনার থেকে কোনো অংশে কমে বড় করব না, বরং আরও ভালোভাবে মানুষ করব। মহিলার কথা শুনে গা আগুন জ্বলে উঠল। নিজের বাচ্চাকে হারানোর শোকে আপনি বাচ্চা আর মা, এই দুটো জিনিসের মর্মার্থ ভুলেই গেছেন। আপনার মাথা আসলেই খারাপ হয়ে গেছে। তা না হলে এমন একটা প্রস্তাব আপনি আমাকে দেওয়ার সাহস করতেন না। আপনি চাইলে কি বাচ্চা জোর করে রাখতে পারবেন? আমিও দেখতে চাই আপনারা কিভাবে আমার থেকে আমার বাচ্চা আলাদা করে করেন। লতার কথায় দুশ্চিন্তায় পড়ে গেলাম। বাচ্চারা এখনও তাদের বাবার বিষয়ে কিছু জানেই না। আমি আমার একটা বাচ্চাকে দূরে রাখতে পারবো না। আমি ওদেরকে নিজের চাইতে বেশি ভালোবাসি। বাচ্চারা এখন চোখের আড়াল করতে ভয় হয়। ওদেরকে সারাদিন চোখে রাখতে পারলেই যেন স্বস্তি পাই। দুজনের কাউকে আমি কম ভালোবাসি না, দুজনকে সমান ভালোবাসি। কেউ কারো থেকে কম নয় আমার কাছে। মা বারবার বলেছে বিয়ের সিদ্ধান্ত নিতে। আমার হাতটা শক্ত করে কেউ ধরে রাখলে দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি মিলবে বলে নায়লার ধারণা। বেশ কয়েকটা বিয়ের প্রস্তাব মা আর নায়লা মিলে জোগাড় করে ফেলেছে ইতিমধ্যে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এহসান সাহেবকে খুব মনে পড়েছে। তিনি আমার সব বিষয়ে জানতেন, আমাকে সবসময় নানান পরামর্শ দিয়ে সাহায্য করতেন। তার বুদ্ধিদীপ্ত পরামর্শ আমার দুশ্চিন্তার অবসান ঘটাতে সক্ষম হতো। কিন্তু আজ সে পাশে নেই, তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। নিজের স্বার্থে তাকে ব্যবহার করতে আমি পারবো না। তবুও এশার কাছে তার বাবার কথা জানতে চাইলাম। এশা বলল তার বাবা নাকি অফিসের কাজে খুব ব্যস্ত। আমি আর কিছু বললাম না। নায়লা যে সেদিনের কথায় আমি
নিশ্চয় খুব রাগ করেছেন। নায়লা যে ওভাবে বলে বসবে এটা জানলে আমি সেদিন এহসান সাহেবকে দাওয়াতই করতাম না। সকালে ঘুম ভাঙতে বাচ্চারা তাদের আঁকা কতগুলো ছবি আর লেখা চিঠি হাতে ধরিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, মা দিবসের শুভেচ্ছা তোমাকে। এখন বুঝতে পারলাম যে আজ মা দিবস। গতকাল স্কুলে যাইনি, তাই আজকের দিবস সম্পর্কে জানা হয়নি। বাচ্চাদেরকে কাছে ডেকে গালে চুমা খেলাম। ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে যে সব কঠিন পথ পাড়ি দিতে সাহস পাই। তাছাড়া প্রস্তুত হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। স্কুলে পৌঁছাতে দেখে এসা সেই লাল টুকটুকে জামাটা গায়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে খিলখিল করে হেসে উঠে ছুটে এলো। আর আমি ওর মুখেও হাসি এনে দিলাম। মেয়েটা আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। জিজ্ঞাসা করলাম, কি আছে ভিতরে, খুলে দেখো। এখন খুলবো? মেয়েটা বলল, হ্যাঁ। আমি খামটার ভিতর থেকে একটা চিরকুট বের করলাম। এসা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে চিরকুটটা পড়তে শুরু করলাম। শুভ মা দিবস, তোমাকে মা দিবসের শুভেচ্ছা। তুমি কি আমার মা হবে? পড়তে থমকে গেলাম। এইটুকু মেয়ের মাথায় এসব কথা ঢুকেছে কে বুঝতে উঠতে পারছিলাম না। এহসান সাহেব জানলে নিশ্চয়ই খুব খুশি হবেন, এশার উপরে রেগে যেতে পারেন। তাড়াতাড়ি করে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা দেখেনি তো এটা তুমি লিখেছো? মেয়েটা চুপ করে তাকিয়ে রইল। আমি ওর হাত ধরে বললাম, এই চিরকুটের কথা একদম বাবাকে বলবে না, বাবা কিন্তু খুব রাগ করবে। তবে এসে খিলখিল করে হেসে উঠলো। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসিয়ে থামিয়ে বলল, বাবা রাগ করবে কেন? বাবাই তো বলেছে এই চিঠিটা তোমাকে দিতে। এই মেয়ে বলে কি? অবাক হয়ে হা হয়ে রইলাম আমি। এহসান সাহেব এটা দিতে বলছে, বিশ্বাস হচ্ছে না। আচমকা তাকিয়ে দেখে এহসান সাহেব এদিকে আসছে। মনে হচ্ছে আমার শরীরটা যেন শীতল হয়ে আসছে। সময় যাচ্ছে আনন্দে আনন্দে। এশা, মিরান আর মেহরিনকে নিয়ে আমি আর এহসান সাহেব নদীর পাড়ে ঘুরতে এসেছি। বাচ্চারা সাইকেল চালাতে শিখে গেছে। তিনজনের জন্য তিনটা সাইকেল। আমরা হেঁটে চলছে, ফুরফুরে শীতল বাতাস গায়ে মেখে। লতা আর সাপিনের সঙ্গে দেখা হতে বাচ্চারা দৌড়ে গেল। আমি আর এহসান চুপ করে দাঁড়িয়ে আছি। এহসানকে দেখিয়ে বাচ্চারা সাপিনকে বলল, সাপিন আঙ্কেল, ওই যে আমাদের বাবা। সাপিন আনন্দিত মুখটা নিমেষে অন্ধকার নেমে এলো। বাচ্চারা আবার খেলতে শুরু করলো। আমি এগিয়ে গেলাম সাপিন আর লতার দিকে। সাপিন আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আপনার বাচ্চারা আপনার চোখের সামনে আপনাকে আঙ্কেল আর অন্য একটা মানুষকে বাবা ডাকার দৃশ্যটা হজম করতে বুঝি একটু কষ্ট হচ্ছে, তাই না সাপিন? সাপিন চুপ করে রইল। আমিও চুপ হলাম না। নিজের বাচ্চাদের মুখে থেকে কখনোই বাবা ডাক শুনতে পারবেন না আপনি। যে অন্যায় করেছিলেন আমাদের সঙ্গে, এটাই তার উপযুক্ত শাস্তি। এই যন্ত্রণা আজীবন আপনি ছটফট করতেন। লতা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, অন্যের সন্তানকে জোর করে ছিনিয়ে এনে কখনো মা হওয়া যায় না। মা আলাদা একটা শব্দ। মা হওয়া তো সহজ না। লতা চুপ করে রইল। পেছন থেকে এসা ডাক দেয়, মা আমি আইসক্রিম খাবো, দেখো বাবা কিনে দিচ্ছে না। আমি হাসি মুখে বাচ্চাদের দিকে এগিয়ে গেলাম। এসাকে বললাম, তোমার ঠান্ডা লেগেছে মামুনি, আইসক্রিম খাওয়া একদম ঠিক হবে না। মেয়েটার গোমরা মুখটা দেখে হেসে বললাম, বাসায় গিয়ে তোমাকে একটা দারুণ চকলেট কেক বানিয়ে দেবো, ঠিক আছে? বাচ্চারা এবার বেশ খুশি হয়ে উঠলো। এহসান সাহেব আমার হাতটা শক্ত করে ধরে আছে। বাচ্চারা ছোটাছুটি করছে। আমি এহসান সাহেবের দিকে তাকিয়ে বললাম, একা লড়াই করতে করতে হাঁপিয়ে উঠছিলাম, তুমি পাশে সাহস আর শক্তি নিয়ে দাঁড়ালে। আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠল। এহসান সাহেব আবেগময় চেহারা তাকিয়ে বলল, তুমি আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিয়েছো, আমার বাচ্চার মা হয়ে উঠেছো, তোমার ওই নিষ্পাপ বাচ্চা দুটোর বাবা হওয়ার সুযোগ দিয়েছো। আমার জীবনে অপূর্ণতাগুলোকে তাড়িয়ে রঙহীন জীবনটাকে তুমি রঙিন করে তুলেছো জুলিয়া। বাকি জীবনটা আমরা একসঙ্গে বেশ সুখে কাটিয়ে দেবো, তাই না এহসান? অবশ্যই। আমি পেয়ে আর কিছু হারাতে চাই না। আমাকে এক বাচ্চা থেকে তিন বাচ্চার বাবা বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হাসি মুখে বললাম, আমাদের এখন তিনটে বাচ্চা, ওরা আমাদের সন্তান। এহসান হেসে বলল, তিনটে বাচ্চার মা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কতটা? বাসায় গিয়ে মেপে বলবো। হেসে উঠলাম আমি, হেসে উঠলো এহসানও। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।